রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে নিজের দেশের রাজধানীতে মানে মস্কোতে আমন্ত্রণ জানিয়েছে শান্তি চুক্তি বা পিস টকের কথাবার্তা অন্তত শুরু করার জন্য। কোত্থেকে কি হয়ে গেল? এই দুটো দেশ যুদ্ধ করছিল, এখন একে অপরকে আমন্ত্রণ জানাচ্ছে, তাও আবার শান্তির কথাবার্তা বলার জন্য। তো পুরো ব্যাপারটা আমাদেরকে বুঝে নিতে হবে খুব ভালো করে, কারণ জিওপলিটিক্স অত্যন্ত জটিল, আবার একটা মোড় নিচ্ছে, নতুন সমীকরণ হতে চলেছে। আর জিওপলিটিক্সের সমীকরণ বদলালেই আপনার জীবনেও এর মানে ইম্প্যাক্ট আসতে বাধ্য, কারণ আলটিমেটলি সারা পৃথিবীর পুরো ইকোনমিটাই ডিপেন্ড করছে জিওপলিটিক্যাল সমীকরণের ওপর। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, প্রথমেই আপনাকে আমি সেই কথাটার সত্যতা একটু দেখিয়ে দিই। রাশিয়া ইনভাইটস ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি টু মস্কো ফর পিস টকস, যেটা আমি বললাম সেই কথাটা। এবার এই ব্যাপারটা হঠাৎ করে হলো কেন? হলো ঠান্ডার জন্য। স্যার কি বলছেন আপনি, খোলসা করে বলুন না। বলছি এক এক করে। দেখুন, তার আগে আপনাকে বলে রাখি, আমি বিভিন্ন নিউজ আর্টিকেল থেকে আমি নিয়ে এসেছি। দেখুন, এই মুহূর্তে ইউক্রেনে মারাত্মক ঠান্ডা, মারাত্মক। কোথাও কোথাও -30 ডিগ্রি পর্যন্ত চলে গেছে টেম্পারেচার। মানে ইতিহাস ব্রেক করে দেওয়া ঠান্ডা এবার ইউক্রেনে পড়েছে। -30 মানে ভাবতে পারছেন, আমাদের তো 8, 9, 10 হয়ে গেলেই আমরা কাঁপতে থাকি যে অসম্ভব, এ কি ঠান্ডা, মরে যাব। -30। এবার এহেন অবস্থায় কি হয়েছে বলছে, ট্রাম্প সেজ রাশিয়া টু পজ বম্বিং কিভ ডিউরিং এক্সট্রিম উইন্টার কন্ডিশনস। হঠাৎ করে জানা গেছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে আমি নিজে প্রেসিডেন্ট পুতিনকে ফোন করেছি। প্রেসিডেন্ট পুতিনকে ফোন করে ডোনাল্ড ট্রাম্প কি বলেছে? বলেছে, প্রেসিডেন্ট পুতিন আপনি এক সপ্তাহ, 1 উইক, ঠিক আছে, দেখুন যেটা বলছিলাম -30 ডিগ্রি, আপনি এক সপ্তাহ কিভে, কিভ মানে ইউক্রেনের রাজধানী, তো ইউক্রেনে বম্বিং বন্ধ রাখুন। কেন? কারণ হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে, মানবতার খাতিরে, যুদ্ধের জায়গায়, কিন্তু এই ঠান্ডায় মানুষ মরবে না বাঁচবে কিছু ঠিক ঠিকানা নেই। তার মধ্যে রাশিয়া কি করছে? রাশিয়া স্ট্র্যাটেজিক অ্যাটাক করছে ইউক্রেনে। এখন তো অ্যাটাক আর সৈন্য মারা দিয়ে হয় না, এখন স্ট্র্যাটেজিক অ্যাটাক হয়। কিরকম? রাশিয়া যেটা করেছে, ইউক্রেনের যে পুরো ইলেকট্রিক গ্রিড তার উপর অ্যাটাক করছে। এখন যদি ইউক্রেনের ইলেকট্রিসিটি বসিয়ে দেওয়া যায় তাহলে কি হবে? ইলেকট্রিক নেই মানে এই মুহূর্তে ওখানকার লোকরা হিটার ছাড়া অসম্ভব বাঁচতে পারে, এমনি মরে যাবে। বোম মারতে হবে না, মিসাইল ছুটতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ইলেকট্রিক গ্রিড মিসাইল মেরে নষ্ট করে দাও, সারা দেশের মানুষ এমনিই মরে যাবে হিটার ছাড়া। অসম্ভব, আমাদের দেশ দিয়ে আমরা ওদের ওয়েদার বুঝতে পারবো না। তো এহেন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প পুতিনকে বলেছে যে ইলেকট্রিক গ্রিড কেন, কোনো জায়গায় অ্যাটাক করা প্লিজ 7টা দিন আপনি বন্ধ রাখুন। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছে যে প্রেসিডেন্ট পুতিন নাকি সেটায় রাজি হয়েছে। ঠিক আছে, এই যে এখানে পুরো 1 উইকের জন্য, ফর আ উইক, ডিউ টু সিভিয়ারলি লো টেম্পারেচার, মারাত্মক ঠান্ডার জন্য প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধবিরতি দিতে ডোনাল্ড ট্রাম্প রিকোয়েস্ট করেছে এবং অ্যান্ড হি এগ্রিড টু ডু দ্যাট। ডোনাল্ড ট্রাম্প বলছে যে প্রেসিডেন্ট পুতিন রাজিও হয়েছে এটা করতে। বোঝা গেছে? তাহলে কি ব্যাপার? এইবার আমি আপনাকে আরো একটা ব্যাপার দেখাবো। এটা কোত্থেকে এলো? দেখুন, এই মুহূর্তে আবুধাবিতে ইউএইর প্রেসিডেন্ট বসে আছেন। আমাদের দেশে কদিন আগে এসেছিলেন, দেখে চিনতে পারছেন। ইউএইর প্রেসিডেন্টের উপস্থিতিতে আমেরিকা, ইউক্রেন আর রাশিয়া, 3টে দেশের লোকেরা আলোচনা করছে, একদম বড় লেভেলের ডিপ্লোম্যাটরা, অফিসাররা, যাতে কোনো শান্তির উপায় বেরোতে পারে। বাট আলোচনাটা এটা ফলপ্রসূ হয়নি, ভেস্তে গেছে। একটা আলোচনাতেই রেজাল্ট চলে আসবে এমন নয়, আলোচনা শুরু হয়েছে, এটা সব থেকে বড় ব্যাপার। ভেস্তে যাওয়ার মেন কারণ আছে। ভেস্তে যাওয়ার মেন কারণ কি জানেন তো? এইটা, এখন এই গোটাটা ছিল ইউক্রেন, এবার এর মধ্যে যে লাল জায়গাটা দেখছেন এইটা
রাশিয়া দখল করে নিয়েছে এই 3 বছর ধরে যে যুদ্ধ চলছে সেখানে। এবার রাশিয়া বলছে চলুন যে যেখানে আছি আমরা ওখানেই থেমে যাই, আমরা যতটা দখল করেছি ওটা রাশিয়ার মধ্যে চলে আসবে, এই জায়গাগুলো হচ্ছে রাশিয়া, আর বাকিটা ইউক্রেনের মধ্যে দিয়ে দেবো। ইউক্রেন বলছে তা আবার হয় নাকি, এটা আমাদের জায়গা, এখান থেকে সরো, আমাদের জায়গা ফেরত দিয়ে যুদ্ধ থামাবো। তো এই নিয়ে দর কষাকষি চলবেই, কেউ সহজে ছেড়ে দিতে চাইবে না। তো এই চলছে মেন সমস্যা। এইবার আমাদের কয়েকটা জিনিস বুঝতে হবে। কি জিনিস? যদি এই শান্তি সমঝোতা হয়ে যায়, যেখানে আবুধাবিতে শান্তি সমঝোতা ভেস্তে যাওয়ার পর প্রেসিডেন্ট পুতিন প্রেসিডেন্ট জেলেনস্কিকে ডিরেক্ট রাশিয়ার রাজধানী মস্কোতে আমন্ত্রণ করে দিয়েছে যে দূর ছাই ওসব আবুধাবিটা বাদ দাও, এসো আমার দেশে, একদম বসে দুজনে ভাই ভাই কথা হবে চা খেতে খেতে। এটা যদি হয়ে যায় সব থেকে বড় লাভ তো আমাদের হবে, কারণ ইউএসএ ইন্ডিয়ার এই মুহূর্তে ট্রেড ডিল নিয়ে যে মেন সমস্যা চলছে, আমেরিকা আমাদের ওপর যে এক্সট্রা 25% ট্যারিফ চাপিয়ে রেখে দিয়েছে, কিসের জন্য? যে রাশিয়ার তেল যেন না কেনে ইন্ডিয়া। রাশিয়ার ওপর আমেরিকার নতুন করে রাগটা হলো কি থেকে? কারণ রাশিয়া ইউক্রেনের ওপর অ্যাটাক করছে। তো রাশিয়া ইউক্রেন যদি যুদ্ধই থেমে যায়, ইউএসএ ইন্ডিয়ার ঝামেলাই থাকবে না, রাইট? তাহলে আমাদের দিক থেকে তো সব থেকে ভালো সেটাই। কিন্তু এই মুহূর্তে হবেটা কি, কোন দিকে যেতে পারে? দেখুন ট্রাম্প, দেখুন প্রথম কথা আমাদের তিনজনকে বুঝতে হবে, পুতিন, ট্রাম্প, জেলেনস্কি। প্রথমে যদি আপনি পুতিনকে বুঝতে চেষ্টা করেন, পুতিন কেন এই অফারটা দিল? নাম্বার 1, ও বাকি পৃথিবীকে মেসেজ দিয়ে রাখলো যে আমরা খারাপ লোক, আমরা অ্যাটাক করেছি, ওয়েস্টার্ন মিডিয়া তো এইসবই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমরা শান্তি কথাবার্তা শুরু করার জন্য, পিস টকের জন্য প্রস্তাব দিচ্ছি, আমরা এতটা ভালো লোক। 2, আমেরিকাকে বার্তা প্রেসিডেন্ট পুতিনের যে আমেরিকা আমরা চাইছি সলভ করে নিতে। কেন এই বার্তাটা দিচ্ছে আমেরিকাকে? কারণ রাশিয়াও ইকোনমিক্যালি প্রচুর স্ট্রাগল করে নিয়েছে লাস্ট 3 বছর, আর চাইছে না রাশিয়া, চাইছে ঝামেলাটা এবার শেষ হোক। কারণ রাশিয়া এতটা ব্যস্ত হয়ে গেছে ইউক্রেন নিয়ে লাস্ট 3 বছর, রাশিয়ার জিওপলিটিক্যাল ক্ষমতা আমেরিকা অনেক জায়গায় কমিয়ে দিয়েছে, রাশিয়া সেদিকে মন দিতে পারেনি। সিরিয়া থেকে ইরান পর্যন্ত প্রচুর জায়গায়, ভেনেজুয়েলা। রাশিয়া এটাও আবার নিজের লোককে, মানে রাশিয়ার ইন্টারনাল যে রাশিয়ান মানুষ, তাদেরকে প্রেসিডেন্ট পুতিন বার্তা দিয়ে দিল, ভাই ডিল হচ্ছে আমার ঘরে বসে, আমি ওকে আমার দেশে ইনভাইট করছি, তো রাশিয়ার সম্মান অক্ষুণ্ণ রইল। তো প্রেসিডেন্ট পুতিন একটা চালে সবাইকে বার্তা দিয়ে দিল। ইউক্রেনকে বার্তা প্রেসিডেন্ট পুতিনের তরফ থেকে ক্লিয়ার যে ভাই ইউক্রেন, তোমাদের প্রেসিডেন্টকে বলো মিটমাট করে নিতে, তোমরা এত কষ্টে আছো, মরছো, রাশিয়ার সেনা অ্যাটাক করছে, আমি তো শান্তি চাইছি, তোমাদের প্রেসিডেন্ট চাইছে না। তো মাস্টার স্ট্রোক রাশিয়ার তরফ থেকে ডান। এবার ট্রাম্পকে বুঝুন, ট্রাম্প জেলেনস্কির ওপর চাপ বাড়াচ্ছে চুক্তি করে নিতে রাশিয়ার সঙ্গে। কেন? 3টে কারণে। নাম্বার 1, আমেরিকার ইকোনমিতে এই মুহূর্তে $37 ট্রিলিয়ন ধার রয়েছে। আমেরিকা দেখছে ইউক্রেনের যুদ্ধে ফান্ডিং করতে করতে আমেরিকার বিপুল ক্ষতি হচ্ছে, এই ক্ষতি ট্রাম্প চায় না ইকোনমিতে। 2, ট্রাম্প যেটা চেয়েছিল বা বাইডেন যেটা চেয়েছিল, ট্রাম্প বা বাইডেন বলে তো না, আমেরিকা যেটা চেয়েছিল, আমেরিকার ডিপ স্টেট যেটা চেয়েছিল, প্রেসিডেন্ট পাল্টালে একটু আধটু এদিক ওদিক হয়, আলটিমেটলি ডিপ স্টেটের থট প্রসেস অনুযায়ী সবটা চলে, যে রাশিয়াকে বিজি করে দাও ইউক্রেন দিয়ে, যাতে করে ভেনেজুয়েলা থেকে, সিরিয়া থেকে, ইরান, একের পর এক জায়গায় আমরা রাশিয়ার অ্যালাই সরকারকে ফেলে দিতে পারি। সেটা হয়ে গেছে, তাহলে আর কেন রাশিয়াকে বিজি রাখা, এবার ছেড়ে দাও, সরে এসো। 3, রাশিয়া এই যুদ্ধে অ্যাডভান্টেজ পেয়ে গেছে, ইউক্রেনের খানিকটা জমি কবজা করে নিয়েছে, তো সেদিক থেকে তো দেখতে গেলে রাশিয়ার জয়। যদি জমি দখলের দিক থেকে দেখেন, তাহলে যে যুদ্ধে রাশিয়ার জয় হচ্ছে, ইউরোপ তথা আমেরিকা তথা ইউক্রেন জিততে পারছে না, সেই যুদ্ধে আর এগিয়ে অকারণে সারা পৃথিবীর কাছে নিজের মুখ পুড়িয়ে কোনো লাভ নেই, সেটাকে মানে মানে থামিয়ে দেওয়াই ভালো। ট্রাম্পের মাথায় তো এগুলো চলছে। জেলেনস্কির মাথায় কি চলছে? জেলেনস্কি কি ট্রাম্পের কথা সহজে শুনবে?
মনে হয় না। আলটিমেটলি শুনতে বাধ্য হবে, বাট এখনই মনে হচ্ছে না, আরো কিছুদিনও ট্যাফও করবে। জেলেনস্কির প্রথম দাবি, ভাই আমার ল্যান্ড কি হবে? তোমাদের কথায় নেচে আমি ন্যাটোয় জয়েন করব এইসব বলে রাশিয়ার সঙ্গে পাঙ্গা নিলাম যে তোমরা আমার পেছনে আছো, সাপোর্ট দেবে, আমার জমি কেড়ে নিয়েছে রাশিয়া, দখল করে নিয়েছে, ফেরত দেবে না বলছে, আর তুমি বলছো ওদের সঙ্গে ডিল মেনে নিতে। এবার হয় নাকি? সেকেন্ড, জেলেনস্কি বলছে আমার লোক মারা গেল, তাদের কি হবে? আমার সেনা মরল, আমার দেশবাসী মারা গেল রাশিয়ার মিসাইল, ড্রোন এসবের অ্যাটাকে, আর আমরা যুদ্ধ করব না? এখন তো যুদ্ধ করাটাই আমাদের কাছে ধর্ম, রিভেঞ্জ নেওয়া, আমরা থেমে যাব? আবার জেলেনস্কি আর একটা জিনিস দেখছে যে ভাই আমেরিকার সাপোর্ট পাওয়া না গেলে কোনো কিছুই তো করে লাভ নেই, যুদ্ধ থামাতেই হবে, কারণ আমার কাছে টাকা কোথায়, অস্ত্র কোথায় যে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করব। বাট আমার ইমেজ, আমার দেশের লোকের কাছে আমি কি বলবো? যে আমি যুদ্ধ করে আমার দেশের ল্যান্ড খুইয়ে, আমার লোক খুইয়ে, টাকা পয়সা খুইয়ে তারপর শান্তি চুক্তি করে চলে এলাম? আমার দেশের লোকই তো আমাকে গালি দেবে। তো জেলেনস্কির এটা বিপদ। জেলেনস্কি সহজে মানতে পারছে না ট্রাম্পের চাপ। জেলেনস্কি এখন যদি রাশিয়ায় যায়, মস্কোয় যায় পুতিনের সঙ্গে মিটিং করতে, তো জেলেনস্কির ইমেজটা দেশের মধ্যে কি হবে? যে আমাদের প্রেসিডেন্ট তো হালই ছেড়ে দিয়েছে, পুতিনের কথায় ভয়ে ভয়ে পুতিনের সঙ্গে ওদের দেশে মিটিং করতে চলে গেছে। এই মুহূর্তে এইটাই হচ্ছে বিপদ। এবার আমেরিকা খুব করে আর একটা কারণে চায় রাশিয়া ইউক্রেন ঝামেলা মিটিয়ে দিতে, আরআইসির ভয়। আপনি বলবেন এর মধ্যে আরআইসি কোত্থেকে এলো? দেখুন, আমেরিকার থিঙ্ক ট্যাঙ্ক সবসময় ডোনাল্ড ট্রাম্পকে একটা কথা বলে আসে যে রাশিয়াকে বা ইন্ডিয়াকে বা চায়নাকে এতটা পুশ করো না যে ওরা তিনজনে পুশড হতে হতে এসে নিজেরা হাত মিলিয়ে নেয়। এতটা পুশ করো না। ইন্ডিয়াকে আমেরিকা এতটা পুশ করলো বলেই তো চীনের সঙ্গে অনেক দ্রুত অনেক রিলেশন এগিয়ে গেল। বন্ধুত্ব হয়নি, কোনোদিন হবে না, কোনো দেশের সঙ্গেই হবে না, হওয়া উচিত নয় জিও পলিটিক্সে। বাট চীনের সঙ্গে 2020 ডোকলামের ইভেন্ট, গালোয়ান ভ্যালির ইভেন্টের কথা ভাবুন, আর 2026 ইন্ডিয়া আর চীনের আন্ডারস্ট্যান্ডিং এর কথা ভাবুন। 5 বছরের মধ্যে এত বেটার রিলেশন, এত ইমপ্রুভমেন্ট ইউএস এর চাপের ফলেই হয়েছে। তো ইউএস এর থিঙ্ক ট্যাঙ্ক ডিপ স্টেট এটা কখনো চায় না যে রাশিয়া, ইন্ডিয়া, চায়না এতটা আমেরিকার থেকে ধাক্কা খাক যে একসঙ্গে চলে আসুক, তাহলে আমেরিকার জন্য চিন্তার বিষয় হয়ে যাবে। তো আমেরিকা রাশিয়াকে আর ধাক্কা দিতে চাইছে না, যে ভাই আরো যদি ধাক্কা দিতে থাকি রাশিয়াকে, না জানি চীন ইন্ডিয়ার সঙ্গে কি ডিল করে বসবে এবার। ফিফথ, যখন এফটিএ ইউরোপের সঙ্গে ভারতবর্ষের হয়ে গেল, যে ভারতবর্ষকে পৃথিবীর সব থেকে বেশি ট্যারিফ লাগিয়ে রেখেছিল আমেরিকা রাশিয়ার সঙ্গে বাণিজ্য করার জন্য, কেন না রাশিয়া ইউরোপের একটা দেশ ইউক্রেনের ওপর অ্যাটাক করছে বলে, আর সেই ইউরোপীয় ইউনিয়ন ভারতবর্ষের সঙ্গে এফটিএ যখন সাইন করে নিচ্ছে, তখন আমেরিকার কাছ থেকে লজিক্যাল গ্রাউন্ডটাই চলে যাচ্ছে যে ভাই ইউরোপীয় ইউনিয়ন ভারতকে বন্ধু বলছে ব্যবসার দিক থেকে, তো আমরা কেন ওদের সঙ্গে ব্যবসা না করে এই ধরনের গোয়ার তুমি করে বেড়াবো। তো আমেরিকার কাছে কোনো লজিক নেই এই মুহূর্তে আর জেলেনস্কিকে সাপোর্ট করার। এবার তাহলে পৃথিবী কোন দিকে যেতে চলেছে? দেখুন, 6-7টা ব্যাপার আপনাকে বুঝতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শেষ হয়ে যায়, যদি যায়, আমি বা আপনি ভবিষ্যৎবাণী করতে পারবো না। জিওপলিটিক্যাল এক্সপার্ট বা অ্যানালিস্ট আমরা যারা, আমরা ভবিষ্যৎবাণী করতে পারি না। আমরা প্যাটার্ন ডিকোড করতে পারি এবং কি হলে কি হতে পারে সেই পসিবিলিটি এক্সপ্লোর করতে পারি। ভবিষ্যৎবাণী জ্যোতিষী করতে পারবেন, ভগবান করতে পারবেন, কেউ পারলে পারবেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি শেষ হয়ে যায়, ভেনেজুয়েলার যুদ্ধ অলরেডি শেষ হয়ে গেছে আমেরিকার কন্ট্রোলে, সিরিয়ার যুদ্ধ শেষ হয়ে গেছে আমেরিকার কন্ট্রোলে, গ্রিনল্যান্ডের যুদ্ধ আপাতত মিটে গেছে, কারণ ন্যাটো চিফ আমেরিকাকে বলে দিয়েছে আপনি দখলটা করবেন না, আপনি ওখানে মিলিটারি ইকুইপমেন্টস যা ইচ্ছা বসানোর বসান, পুরোটাই আপনি চালান, বাট খাতায় কলমে যেন ইউরোপের থাকে, ডেনমার্কের থাকে, আমাদেরও সম্মান থাকবে, আপনারও কাজ হবে। গাজার যুদ্ধ মিটে গেছে, ইসরায়েল পুরো জিতে গেছে, হামাস হেজবুল্লাহ শেষ। বাকি থাকে কেবল ইরান। আমেরিকার ফুল ফোকাস এবার একটা জায়গায় চলে যাবে, ইরান।
এটাকে ফিনিশ করে দাও, পথের কাঁটা সব শেষ। যা কিছু আমেরিকার করার ছিল করে নিয়েছে। এবার এহেন অবস্থায় ভারতবর্ষর সঙ্গে আচ্ছা, যখন আমরা দেখছি যুদ্ধগুলো থেমে আসছে, তার মানে কি? শেয়ার মার্কেটের একটা সূত্র আমি সব সময় বলে যাই, দেখুন শেয়ার মার্কেট এরকম না যে ফর্মুলায় চলে, 100টা প্যারামিটার থাকে, সেই পুরো জিনিসটা বুঝতে হয়, ফিল করতে হয়, তারপর আপনি বুঝতে পারবেন কখন কোন সেক্টর এগোতে পারে, কখন কোন সেক্টর নামতে পারে। তাও কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারে না, সেই জন্য যারা বুদ্ধিমান তারা বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট ছড়িয়ে ছড়িয়ে রেখে দেয়, যে কোনো সেক্টর একটু উঠবে, কোনো সেক্টর একটু নামবে, ওভারঅল আমি যাতে প্রফিটে থাকি। বাট তবু আমরা ওভারঅল যে ফর্মুলার কথা স্কিল বাংলা চ্যানেলেও সবসময় বলে আসি, মানুষের স্বাভাবিক সাইকোলজি, ইনভেস্টারদের যখন যুদ্ধ চলে তখন সব ইনভেস্টার রিস্কে থাকে যে ভাই কখন কোন দেশের সঙ্গে কোন দেশের বিজনেস বন্ধ হয়ে যাবে, কোথায় বোম পড়বে, কোথায় কি ধ্বংস হয়ে যাবে। তো কোম্পানিগুলোর ওপর টাকা লাগিয়ে লাভ নেই। সেফ থাকার জন্য যুদ্ধের সময় ইনভেস্টাররা টাকা লাগায় মেটালে। যুদ্ধের সময় মেটালের দাম চড়চড়িয়ে উঠতে থাকে, ইন জেনারেল কথা বলছি, ঠিক আছে, ব্যতিক্রম আছে। যখনই যুদ্ধ থেমে যাবে, তার মানে কি? যখনই বিভিন্ন দেশগুলোর মধ্যে এফটিএ হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ট্রেড ডিল, মানে বিজনেস বাড়বে, তার মানে কি? বিভিন্ন যে কোম্পানিগুলো তার লাভ বাড়বে, তার ভবিষ্যৎ দেখা যাচ্ছে, তার মানে কি? ইনভেস্টাররা ইন জেনারেল মেটাল থেকে টাকা তুলে লাগাবে কোম্পানিগুলোর ওপর। ধরুন যদি ভারতবর্ষে একটা কাপড়ের কারখানা আছে যে হয়তো স্টক মার্কেটে লিস্টেড আছে, তো ইউরোপের সঙ্গে এফটিএ হবার আগে তার যদি 10 টাকার বিজনেস হতো, এবার তো এক্সপেক্টেড যে তার 20 টাকার বিজনেস হবে। এত বড় একটা মার্কেট চলে এসছে। তাহলে যে ইনভেস্টারের কাছে 5 টাকার সোনা সে কিনেছিল, যেটা যুদ্ধকালীন সময় হয়তো 12 টাকা হয়ে গেছে, এবার সেই ইনভেস্টার তো দেখবে ভাই আমার এই সোনার 12 টাকাটা আর সোনাতে রেখে লাভ নেই, এটা এবার যুদ্ধ মিটছে মানে যে কোনো সময় ডাউন হয়ে যেতে পারে, এবার এই 12 টাকাটা আমি লাগিয়ে দেবো এই কোম্পানির ওপর, কারণ এই কোম্পানিটার সম্ভাবনা আছে ডবল হবে, আমার 12 টাকাটা এবার 24 টাকা হবে। তো যে বুদ্ধিমান ইনভেস্টার তার টাকা কিন্তু কখনো ডুববে না, কখনো মানে 10% ক্ষেত্রে ডুববে, 90% ক্ষেত্রে বাড়বে, এইভাবেই চলে বেশিরভাগ ক্ষেত্রে। সে 5 টাকাটা যখন যে ফিল্ডে 10 টাকা 12 টাকা হবার সেই ফিল্ডেই লাগিয়েছিল, আবার ঠিক সময় সে এক্সিটও নিয়ে ওই টাকাটা অন্য ফিল্ডে লাগিয়ে দিতে জানে। এটা কিন্তু আপনাকেও করতে হবে যারা আপনারা নিজেদের সম্পদ বৃদ্ধি করতে চান। কাজেই নিজেরা ভাবুন, দেশের নিয়মের বাইরে, সেবির নিয়মের বাইরে আমি কোনোদিন যাব না। কাজেই আমি কোনোদিন বলবো না যে অমুক জিনিসটা বাড়বে অমুক জিনিসটা কমবে, আমি হিন্টসই দিয়ে যাব। লাস্ট 4-5 দিন ধরে যারা আমার ভিডিও ভালোভাবে ফলো করছেন তারা একটা হিন্টস আশা করি পেয়েছিলেন, যেটা আমার অ্যাজাম্পশন ছিল লজিক্যাল, যে যুদ্ধ বন্ধ হচ্ছে, ট্রেড ডিলগুলো হচ্ছে মানেই হতে পারে মেটাল এবার ডাউন যেতে পারে। 100টা প্যারামিটার থাকতে পারে, তার মধ্যে আমি একটা প্যারামিটার বলছি। কাজেই আপনাদেরকে বুঝতে হবে কখন কোন জায়গাটা থেকে আপনারা স্টক মার্কেটে এক্সিট নেবেন। স্টক মার্কেট থেকে এক্সিট নিতে হবে না, 100টা জিনিস আছে, আর সব সময় কোনো না কোনো একটা সেক্টর হুড়মুড় করে বাড়ছে। আমরা সোনার উপর ক্ষেত্রে যখন এটা হুড়মুড় করে বাড়ে বা হুড়মুড় করে পড়ে এত জানতে পারি, তার কারণ সোনার উপর সঙ্গে ভারতবর্ষের একটা আলাদা কালচারাল যোগাযোগ আছে প্রবাহ আবহমান কাল ধরে, যার ফলে ওটা চর্চা হয়। কিন্তু যখন সোনার উপর ফ্ল্যাট থাকে, অন্য কোনো না কোনো সেক্টর হয়তো হুড়মুড়িয়ে বাড়ছে, সেই সেক্টর নিয়ে চর্চা কম হয়। যারা স্টক মার্কেট নিয়ে খবর রাখেন তারাই কেবল হয়তো খবর রাখেন, কিন্তু মাথায় রাখবেন প্রত্যেকটা টাইম কোনো না কোনো সেক্টর হুড়মুড় করে বাড়তে বাধ্য। আপনাকে খালি ধরতে হবে বোধ, বুদ্ধি, ফাইন্যান্সিয়াল লিটারেসি, জিওপলিটিক্সের আলোচনা থেকে যে কখন কোন সময় কোন সেক্টরটা উঠতে পারে।
আপনি আপনার ইনভেস্টমেন্ট সুইচ করাতে থাকবেন, স্টক মার্কেট থেকে বেরোতে হবে না, এবং ইনভেস্টমেন্ট ওভারঅল বাড়তেই থাকবে যদি না আপনার মনে লোভ থাকে, যদি না আপনি জিওপলিটিক্স থেকে বিচ্যুত থাকেন, যদি না আপনার ফাইন্যান্সিয়াল লিটারেসি কম থাকে, রাইট? তো আশা করি খানিকটা আইডিয়া দিতে পারলাম ভারতবর্ষের ওপর কি ইম্প্যাক্ট হতে পারে, স্টক মার্কেটের ওপর কি ইম্প্যাক্ট হতে পারে। বাকি আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নেবেন। এই ভিডিওটা কখন আপলোড হবে চ্যানেলে আমি জানি না, এখন রাত 1:21 বাজে, আমি অফিসে রয়েছি, কারণ আমার বাড়িতে দুজন একসঙ্গে হঠাৎ একটু অসুস্থ হয়ে গেছেন। তো সকাল থেকে আমি রেলের ব্যাচের স্টুডেন্টদের ক্লাস ইত্যাদিগুলো করিয়ে দৌড়েছিলাম। দুজন পেশেন্টের সমস্ত ট্রিটমেন্ট A to Z, কিছু একটু জটিল ট্রিটমেন্ট ছিল, কমপ্লিট করিয়ে রাত 10:30টায় বাড়িতে ফিরি, অ্যান্ড বাড়িতে ডিনার করে আবার আমি অফিসে চলে আসি। যে আমি যখন ভিডিওটা আজকে বানাবো ভেবেছি, তো ভিডিও বানিয়ে মাঝরাতে আমি আবার গাড়ি নিয়ে বাড়িতে ফিরে যাব। কাজেই আমি রাত 1:22 এখন ভিডিও এন্ড করছি, আপলোড করে দিচ্ছি। যে আমাদের চ্যানেলের দায়িত্বে আছে, যে ভিডিও পাবলিক করে, ওকে আমি মেসেজ তো করে দেবো হোয়াটসঅ্যাপ, এত রাতে ফোন আর করবো না, ও যখন সকালে উঠে ঠিক সময় মনে করবে ভিডিওটা পাবলিক করে দেবে। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন।